নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের অন্তিম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে প্রতিদিনের মতোই আজও আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে গল্প পাঠ শুরু করা যাক। কাল পর্ণা আর কলি যখন ডাইনিং হলে ডিনার খাচ্ছিল তখন প্রণয় ফিরল গাড়ি নিয়ে। মুখ চোখ দেখেই বুঝেছিল ওরা যে সারাদিন কিছুই খাওয়া হয়নি। কেমন আছেন উনি? পর্ণা শুধিয়েছিল। ওই রকমই, এখনও অজ্ঞান। তাই? কলি বলেছিল। তবে অজ্ঞান হলেই যে কোনো মানুষের জীবন সংশয় হবেই তেমন কোনো কথা নেই। যদি তাই হতো তবে 30টা বছর আমার পক্ষে বেঁচে থাকাই অসম্ভব ছিল, প্রণয় বলল। ওরা হেসে উঠেছিল প্রণয়ের কথাতে। আমরা খুবই দুঃখিত, আপনাদের বোধহয় কষ্ট হলো খুবই আজ আমরা সকালে এখানে না থাকাতে। কলি ও পর্ণার সঙ্গে যারা খাচ্ছিলেন বসে ডাইনিং হলে তারা সকলেই সমস্যারে বলে উঠলেন, না না, কষ্ট কিসে। তেলকোট চ্যাটার্জি সাহেবও সপরিবারে বসে খাচ্ছিলেন কাল রাতে। ওরা সকালে 6টার ট্রেনে টাটাতে ফিরে যাবেন আজ। ওরা বললেন, কেন? কালিদা তো ছিলই, তাছাড়াও কতজন, কোনো রকমই কষ্ট হয়নি খাওয়া দাওয়ার। অন্য কিছুর? না, অন্য কিছুরও নয়। উনি বলেছিলেন, আমি আবার হাসপাতালেই ফিরে যাব আধ ঘন্টা পরে। স্নিগ্ধ আর গনসাদা ওখানেই আছে, রামদয়াল আর হাংসও আছে, প্রণয় বলল। কলিরা খেয়ে উঠে ঘরে বসে যখন সুটকেস গোছাচ্ছে তখন দরজায় বেল বাজালো প্রণয়। তারপর ঘরে এসে বলল, এতজনের সামনে বলতে পারিনি, কাল রামদয়াল আর হাংসকে হাসপাতালে রেখে আমি আর স্নিগ্ধ আপনাদের সি অফ করতে আসবো, সোজা স্টেশনেই আসবো। কিন্তু কোনো ক্রমে কি আর কটা দিন থেকে যাওয়া যেত না দাদুর গেস্ট হয়ে? পয়সা দিতেও হতো না কিন্তু। ওদের নিরুত্তর দেখে প্রণয় বলল, তারপর স্টেশন থেকে আবার সোজা হাসপাতালে ফিরে যাব। আমরা ফিরে গিয়েই রামদয়াল আর হাংসকে পাঠিয়ে দেব নিতপুরাতে ট্যাক্সিতে। ওরা এই কদিন, মানে দাদু যতদিন ভালো না হচ্ছে, মন্দার হোটেল চালাবে। দাদুকে দেখাশোনা করতে গিয়ে যদি হোটেল উঠেও যায় তো যাবে, কি আর করা যাবে। তা তো নিশ্চয়ই, পর্ণা বলল। 100 বার। কলি বলল, আমি চলি, বেরোতে হবে এক্ষুনি। এত রাতে যাবেন? সাবধানে গাড়ি চালাবেন, বুঝেছেন? কলি বলল উঠে দাঁড়িয়ে। ইয়েস ম্যাডাম, কোনো চিন্তা নেই। গাড়ির মালিক হলে কি আর গাড়ি ভালো চালানো যায়? গাড়িটা আমি রাজাবাবুর চেয়ে ভালোই চালাই, আরও অনেক কিছুই ভালো করি। কিন্তু কি আর করা যাবে, জন্মেছেই প্রজার কপাল নিয়ে। এই জন্মে রাজত্ব, রাজকুমারী কিছুই পাওয়ার যোগ্যতা হলো না শুধু সেই জন্যেই। আচ্ছা চলি, জয়রামজি কি। বলে হিপ পকেট থেকে 3x রামের পাইপ বের করে দেখিয়ে আবার পকেটে ভরে ফেলল। ওরা দুজনেই হেসে উঠল। পর্ণা বলল, আপনি কি কখনো সিরিয়াস হতে পারেন না? না ম্যাডাম, সেই এলাকা স্নিগ্ধ রায়চৌধুরীকে ছেড়ে দিয়েছি। সম্পত্তি ওর, দায় দায়িত্ব, গোমরা মুখ, সিরিয়াসনেস, এই সবও তো ন্যায্য তো ওরই হওয়া উচিত। আমি প্রলেতারিয়েত, রাজার খিদমাতগার, দিন আনা দিন খাওয়া লোক। জয়রামজি কি। এসব খেয়ে আবার গাড়ি চালাবেন না কিন্তু, শুনছেন? কি করব, স্নিগ্ধ রায়চৌধুরীর গাড়িও যে তেমনই, শুধু তেল মোবিলেই চলে না, ড্রাইভারের পেটেও পিটেল থাকা অবশ্যই জরুরি। যাই, আর কথা নয়। যাওয়া নেই, আসুন, কলি বলল। সাবধানে যাবেন, পর্ণা বলল। ওকে, গুড নাইট। প্রণয় চলে যাওয়ার পর ওরা টুকটাক গল্প করতে করতে সুটকেস গুছিয়ে নিয়েছিল। শুধু বাথরুমের জিনিস আর পরদিন সকালে পরে যাবার শাড়ি জামা বের করে রাখলো। নাইটি ভরে দেবে সকালে চান করে ওঠার পর। 8টাতে ব্রেকফাস্ট খাবে বলে দিয়েছিল।
দুবেজিকে বিলটিল ঠিক করে রাখতেও বলেছে। ব্রেকফাস্টের পরই সোজা স্টেশনে চলে যাবে। এই দুবেজিকে প্রথম দিন থেকেই দেখছে। নাম জানলো আজ সকালে। দাদুকে হাসপাতালে নিয়ে গেল যখন ওরা। যেতে যখন হবেই তখন একটু আগে আগে যাওয়াই ভালো। টেনশন কলিরই বেশি। ও যে এই রকম বাতিগ্রস্ত তা পর্ণা ওর সঙ্গে না বেরোলে জানতই না। কলি নিজেই হাসতে হাসতে বলে, আমরা তো বাঙাল। ঠাকুমা বলেন স্টিমারের ভো আর ট্রেনের হুইসেল শুনলেই বাঙালিরা ভাবে তার ট্রেন বা স্টিমারই বুঝি ছেড়ে গেল। ঘড়ির দিকে একবারও তাকায় না। দলমা রিক্সাওয়ালাকে বলে রেখেছে দুজনের ছোট দুটি ব্যাগ পায়ের কাছে স্বচ্ছন্দে চলে যাবে। সকালবেলা ঘুম ভাঙতেই মনটা খারাপ হয়ে গেল কলির। পাখি ডাকছে নানা রকম বাগানে। আকাশ মেঘলা, ঝিরঝির করে হাওয়াও দিচ্ছে একটা। এপ্রিলের গোড়াতে যে লাগাতার এতগুলো দিনই এইরকম প্লেজেন্ট আবহাওয়া পাবে তা স্বপ্নেরও অতীত ছিল। কি আলস্য, কি অনাবিল অবকাশে যে কাটলো কটা দিন। ঘড়িকেও ছুটি দিয়ে দিয়েছিল। চলে যেতে হবে ভাবলেই মনটা খারাপ লাগছে। আবার সেই কলকাতা, ধোয়া ধুলো, চিৎকার, ট্রামবাস, ট্যাক্সি, সেই কর্কশতা, সেই অফিস, সেই বাড়ি। পর্ণা ঘুম থেকে উঠেই বলল, আমাকে তুলে দিলি না কেন? অদ্বৈ তো শেষ রজনী। রজনী নয়, দিবস। চল, চান করতে যাওয়ার আগে বাগানটা একটু গিয়ে বসি। চলে যেতে হবে ভাবলে এই মনটা ভারী খারাপ লাগছে। কি জানি, আমার তো ভাবতেই ভালো লাগে যে কলকাতায় ফিরে যাচ্ছে। প্রতিবারেই বাইরে থেকে ফেরার সময় যেই ট্রেনটা হাওড়া স্টেশনের কাছে আসে, হাওড়া ব্রিজ দেখা যায়, তখনই আমার মনে হয় আমার নিজের জায়গাতে এলাম। যতই অসুবিধা থাকুক, কলকাতা। এই সহজ আত্মতুষ্টির জন্যেই তো আমাদের কিছু হলো না। যাকে না হলো তো না হলো। বেলটা দে, কালিদা এলে বলে দে যে আজ বাগানেতেই চা দিতে। চল, শেষবারের মতো রাজবাড়িতে একটু দোলনা ঝুলে নি। পর্ণা বলল, কেন শেষবার কেন? ইচ্ছে করলে আবারও তো আসতে পারিস যখন তখন। যেখানে যখন তখন আসা যায় সেখানে আদৌ আর আসা হয়ে ওঠে না। অঙ্কটা খুবই গোলমেলে, বুঝেছ? তা অবশ্য ঠিক। ভেবেছি একবার মা বাবাকে নিয়ে আসবো। দ্রষ্টব্য স্থান কিছুই নেই, অথচ রিল্যাক্স করার এমন জায়গা খুব কমই আছে। তা কেন, বাড়িটাই তো দ্রষ্টব্য। তাছাড়া হোটেল তো পৃথিবীতে কতই আছে। মন্দার হোটেলের মতো হোটেল, এমন ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট কোথায় পাবি? কলি বলল। বলতেই নিজের মনটা খারাপ হয়ে গেল। ভাবলো, স্নিগ্ধরা যদি না আসতে পারে স্টেশনে, বিধুভূষণের যদি বাড়াবাড়ি কিছু হয়, তবে হয়তো আর দেখাই হবে না। আর এখানে দেখা না হলে আর কোনো দিনও কি হবে? কলকাতার মতো জঙ্গল পৃথিবীতে কমই আছে। সেখানে মানুষ যেভাবে হারিয়ে যায় তা আর কোথাওই নয়। যেখানে কেউ হারিয়ে গেলে শত খুঁজলেও তাকে আর খুঁজে পাওয়া যায় না। ইচ্ছে করে হারিয়ে গেলে তো কথাই নেই। যে জানে সেই জানে। মন্দার হোটেল থেকে সকাল 10টার এই গাড়িতে কলকাতায় ফিরছে শুধু ওরা দুজনেই। যদিও ছুটি আজই শেষ হয়ে যাচ্ছে। কেউ কেউ ফিরেও গেছেন ভোরের গাড়িতে টাটা, খড়গপুর কি কলকাতাতে। কেউ ফিরবেন রাতের গাড়িতে, যাতে কাল ভোরে পৌঁছে অফিস করতে পারেন। দলমাকে পয়সা মিটিয়ে বকশিস দিয়ে ওরা ওয়েটিং রুমে এসে বসল। পুরনো দিনের লম্বা হাতাওয়ালা ইজি চেয়ারে একজন মোটাসোটা মহিলা বসেছিল। পাশের উপর পিকদানি, গাড়ু, হংসাকৃতি পানের বাটা, সঙ্গে সুবেশা পৌঢ়া আয়া, সম্ভবত বড় খানদানের বিহারি মুসলমান পরিবারের। এই যুগেও এই রহিসি দেখলে খুব অবাকই লাগে, মন খুশিতে ভরে যায়। যে যাই বলুন, বুর্জোয়াদের ভালো বলতে এখনো অনেক কিছুই আছে। ওয়েটিং রুমটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট্ট স্টেশন বলেই হয়তো স্টেশন মাস্টারের হাতে এখনো কর্তৃত্ব আছে, নবযুগের ইউনিয়নের হাতে চলে যায়নি। যার যেটুকু কাজ কর্তব্য স্টেশনে এলেই বোঝা যায় যে সেটুকু বিবেক সম্পন্ন হয়ে প্রত্যেকেই করেন। সব জায়গাতেই যদি এরকম হতো কি ভালোই না হতো। পর্ণা বলল, ভাড়ে চা খাবি? আমার ভাড়ে মা ভাবানি, লিটারেলি কপরদক শূন্য। তাছাড়া এই তো ব্রেকফাস্টের পরই একবার চা খেয়ে এলাম দুজনে। তাতে কি, কি যে বলিস,
স্টেশনে এসে ট্রেনে চড়ে ভাড়ে চা না খেলে চলে। তবে ছেলেবেলায় যেমন চা খেতাম তেমন এখন আর দেখা যায় না। নাকে এখনো সেই লাল রঙা মোটা ভাড়ের গন্ধ আর বেশি চিনি বেশি দুধ দেওয়া চায়ের গন্ধ লেগে আছে। ছেলেবেলাটাই যে হারিয়ে গেছে, সেই বেলার জিনিস এখন এই অবেলাতে পাবি কোথায়? যতই খুঁজিস না কেন, যা ঘটে গেছে তা গেছে। দেখতে দেখতে সময় হয়ে এলো, প্রথম ঘন্টা পড়ে গেল। নিতপুরা স্টেশন এখনো বহু কষ্টে অতীতকে ধরে রেখেছে। প্ল্যাটফর্মের ওপর বড় বড় কৃষ্ণচূড়া গাছ, লাল হলুদ নীল ফুলে ফুলে ছেয়ে আছে গাছগুলো। একটি রেলের টুকরো তার দিয়ে বেঁধে ঝোলানো আছে। নীল উর্দি পড়া রেলের কর্মচারী একটা লোহার টুকরো দিয়ে তাতে আঘাত করে ঘন্টি দিচ্ছে, স্বপ্নের স্টেশনের মতো। আজকাল তো সব খাকি উর্দি, এই নীল উর্দি পেল কোথা থেকে কে জানে। কলি বলল, চল ওভারব্রিজ পেরিয়ে ওদিকের প্ল্যাটফর্মে যেতে হবে তো। ওরা তাহলে আর এলো না? হতাশ গলায় বলল পর্ণা। কলি আর পর্ণা এদিক ওদিক তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়ল। একজন লাল উর্দি পরা কুলি দৌড়ে এলো। রিক্সা থেকে নেমে নিজেদের ওভারনাইটার আর মেকআপ বক্স দুটি নিজেরাই বয়ে এনেছিল। কিন্তু এখন কে জানে কি হলো, কুলি ব্যাগ দুটো উঠিয়ে নিতে কুলিকে বারণ করল না। নিতপুরা সকলকে এই কিছু কিছু দিয়ে যেতে পারার মতো সুখ বোধ হয় আর বেশি নেই। নিজেকে দিয়েও যেতে ইচ্ছে হয়েছিল। বিধুভূষণের হঠাৎ অসুস্থতাটাই সবকিছু গোলমাল করে দিল। কলি ভাবছিল। পর্ণা শুধল, কি ভাবছিস রে? না এমনি কিছু না। এত চুপচাপ হয়ে গেলি যে হঠাৎ? এই ওরা যখন ওভারব্রিজে উঠেছে তখন পর্ণা হঠাৎ বলল, ওই দেখ এসে গেছে ওরা। কলি তাকিয়ে দেখলেও প্রণয় গাড়ি থেকে নেমে দৌড়ে ওভারব্রিজে উঠে আসছে, আর স্নিগ্ধ গাড়িটাকে পার্ক করছে বাইরের মস্ত নিম গাছের ছায়াতে। মনটা খুশিতে ভরে গেল। তরতর করে সিঁড়ি বেয়ে উঠে এসে প্রণয় ওদের দুজনের হাত থেকেই কেড়ে মেকআপ বক্স দুটি নিয়ে নিল। বলল, সরি দেরি হয়ে গেল আমাদের, হাসপাতাল থেকে বেরোতেই দেরি হলো। আমরা তো ভাবলাম আর এলেনই না। দাদু দাদু কেমন আছেন? পর্ণা বলল। সেইটাই তো খবর। কি? ওর জ্ঞান ফিরেছে। তবে আমাদের সকলেরই খুব অভিমান হয়েছে দাদুর ওপরে। কেন? চোখ মেলেই বললেন কি জানেন? কি বললেন? কই কলি কই পর্ণামা, হংস তো একদম ফায়ারি হয়ে গেছে দাদুর ওপর। দাদু বলেছেন আপনাদের নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে। আপনাদের আজ কিছুতেই যাওয়া হবে না। কবে যাওয়া হবে সে কথাও আমি জোর দিয়ে বলতে পারি না। চলুন চলুন, নেমে চলুন ওভারব্রিজ থেকে। ওদিকে কেন যাচ্ছেন ম্যাডাম? প্রণয় অত্যন্ত উত্তেজিত হয়ে বলল। কলির পা দুটো আটকে গেল একবার, তারপরই পা বাড়ালো। ইতিমধ্যে স্নিগ্ধও এসে গেল। প্রণয়কে বলল, দাদুর কথা বলেছিস? এই তো বললাম। ও বলেছিস তাহলে? স্নিগ্ধ স্বগতোক্তি করল, মনে হলো একটু ব্যথিত গলায়। আমি কিন্তু আপনাদের অত্যন্ত সিরিয়াসলি বলেছি। দাদুও তাই বলেছেন, মানে অত্যন্ত সিরিয়াসলি। তাছাড়া আপনারা কি বলুন তো, একজন মৃত্যু পথযাত্রীর ইচ্ছের চেয়ে কলকাতা যাত্রীর ইচ্ছেটাই কি বড় হবে? ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে দূরে দু চোখ মেলে কলি বলল, ওরকম করে বলবেন না প্রণয়। কত কী তো ইচ্ছে করে করতে, কিন্তু কটি ইচ্ছেই বা। আমাদেরও বুঝি কষ্ট নেই? কষ্ট কি সবই আপনাদের? স্নিগ্ধ বলল, এখানে দাঁড়ান, ট্রেন এলেই নামা যাবে। ট্রেন যদি ছেড়ে দেয়? কলি ভয়ার্ত গলায় বলল। মন্দার হোটেলের গেস্টদের না নিয়ে নিতপুরা স্টেশন থেকে ট্রেন ছাড়লে রামখিলান পাড়ের টাঁকে যে কটা চুল আছে তাও থাকবে না। তিনি কে? স্টেশন মাস্টার। রাজাবাবু না বললে নিতপুরা স্টেশন থেকে কোনো ট্রেনই ছাড়তে পারে না, কি আপ কি ডাউন। আজও এই নিয়ম। তাই? রিয়েলি গ্রেট, পর্ণা বলল। বলেই বলল, আরে আমাদের ব্যাগ দুটো, কুলি কোথায় গেল? কুলি, কলি তুই না একটা 1 নম্বরের কেবলি। প্রণয় ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে হাঁক দিল, আরে এ শনিশ্চর। জি বাবু। নিচ থেকে ওদের কুলি সাড়া দিল, ফার্স্ট ক্লাস, সমঝা না? জি বাবু।
শনিশ্চর মানে? পর্ণা শুধল। শনিবার, ওর নাম শনিবার। হ্যাঁ, শনিবারেই জন্মেছিল তাই। স্নিগ্ধ পকেট হাতড়ে একটা সিগারেট বের করে ঠোঁটে গুজল। তারপর হাওয়া আড়াল করে দেশলাই জেলে সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, থেকে যাওয়া একেবারেই অসম্ভব না। থাকতে পারলে দাদু ভালো হয়ে ওঠা নিয়ে আমাদের আর কোনো চিন্তাই থাকতো না। কথা না বলে কলিও চোখে চোখ রেখে শুধু মাথা নাড়ল, নেতিবাচক। একটা দীর্ঘশ্বাস পড়ল কলির। ভাগ্যি স্টেশনের হট্টগোলে স্নিগ্ধতা শুনতে পেল না। হাসপাতালের ঠিকানাটা লিখে দেবেন একটু? নিশ্চয়ই। প্রণয় স্নিগ্ধর পকেটে হাত চালিয়ে সিগারেটের প্যাকেট বের করতে করতে উত্তর দিল। পর্ণা বলল, আপনারা কি প্রত্যেক গেস্টকেই এমন সি অফ করতে আসেন স্টেশনে? নেভার নেভার নেভার। প্রণয় প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, তবু আমাদের বেলায় এলেন যে? বলেই বলল, কেন এলেন? কলি ভাবছিল পর্ণাটা বড় বেশি কথা বলে। বিশেষ বিশেষ গভীর মুহূর্তে যে কথা না বলেই যে সব কথা যায়, তাও। ওই যে ট্রেন আসছে, চলুন এবার নামি ওভারব্রিজ থেকে। সেকেন্ড বেল তো পড়েনি। পড়েছিল কি? ট্রেন এসে গেল কি করে? পর্ণা বলল, আমরা যখন গাড়ি থেকে নামলাম তখনই সেকেন্ড বেল পড়েছিল। প্রণয় বলল, সে কি, খেয়াল করিনি তো। এমন হওয়াটা আশ্চর্যের নয়, কখনো কখনো হয় এমন। প্রণয় আবার বলল, কখন? নামতে নামতে পর্ণা শুধল, মানুষ যখন প্রেমে পড়ে। স্নিগ্ধ আর কলি হেসে উঠল প্রণয়ের কথা শুনে, কিন্তু পর্ণা হাসল না। আমি অত সহজে প্রেমে পড়ি না, পর্ণা বলল। বুক খোলা, সাদার ওপর লাল স্ট্রাইপের সস্তা একটা জামা, উস্কো খুস্কো চুল, ডান হাতে একটা রূপোর বালা সর্দারজিদের মতো। বুক পকেট থেকে ছোট চিরুনি উকি দিচ্ছে। প্রণয় দুদিকে মাথা নেড়ে হেসে বলল, কে বলতে পারে ম্যাডাম, ইউ কান্ট বি শিওর। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কখন ধরা পড়ে কে জানে। কলি আবার হেসে উঠল, স্নিগ্ধও হাসল, কিন্তু পর্ণা নয়। ট্রেনটা আসছে, দেখা যাচ্ছে এবার। সিগন্যালের লাল হাতটা সবুজ হয়েছে অনেকক্ষণ। তখনও সেই ঝিরঝিরে হাওয়াটা আছে। কৃষ্ণচূড়াদের ফিনফিনে পাতার মাথায় চিরুনি বুলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আন্দোলিত হচ্ছে পাতাগুলো, ফুলে দোল খাচ্ছে। একটা বাঁক নেওয়া লাইন দিয়ে দূরের মানুষের আর ধুলোর গন্ধ গায়ে মেখে খয়েরি ট্রেনটা হঠাৎই পুরো চেহারা দেখালো। তারপরে ঢুকে পড়ল প্ল্যাটফর্মে। টেলিগ্রাফের তারে একজোড়া মিশ্রণ কালো রং ফিঙে ঘন হয়ে বসেছিল। সেদিকে তাকিয়ে বুকের মধ্যেটা হঠাৎই হুহু করে উঠল কলি। জোরে শব্দ করে কেঁদে উঠতে চাইল ভেতরটা, কিন্তু স্নিগ্ধর দিকে চেয়ে বলল, হাসপাতালের ঠিকানাটা। ট্রেনটা এলে ট্রেনে উঠে বসলো ওরা। প্রণয়দের সঙ্গে কামরাতে উঠে গিয়ে ওদের মেকআপ বক্স দিয়ে এলো, মাল ঠিক করে রাখলো। তারপর নেমে এলো প্ল্যাটফর্মে। বিধুভূষণের মুখটা চোখের সামনে ভেসে উঠল একবার কলির। হাসপাতালের ছবি। স্নিগ্ধ তাড়াতাড়ি সিগারেটের প্যাকেটে হাসপাতালের ঠিকানা, কেবিন নাম্বার সব লিখে দিল। কলি ডাকলো, ম্যাজি। প্রণয় বলল, চল हर शनिचर हम दे देगा, इन लोग हम लोगों को मेहमान, फिक्र मत करना। একি পর্ণা প্রতিবাদ করে উঠল, সত্যি এত কিছু দিলাম আপনাদের এই কদিনে প্রতি মুহূর্তে, আর আপনারা শুধু কুলি ভাড়াটুকুই দেওয়া দেখলেন, আশ্চর্য। প্রণয় বলল। পর্ণা স্তব্ধ হয়ে গেল, মুখ নামিয়ে নিল কলি। গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, কলকাতাতে এলে অবশ্যই আসবেন, কিন্তু দুজনকেই বলছি। আর দাদু কেমন থাকেন না থাকেন জানাবেন, একটা পোস্ট কার্ড অন্তত ফেলে দেবেন। মাথা নাড়ল স্নিগ্ধ, কলির চোখে চোখ রাখলো এক মুহূর্ত। আর ঠিক সেই সময় ট্রেনটা চলতে আরম্ভ করলো। কামরা জানলা দিয়ে হাত বের করলো ওরা দুজনেই, হাত নাড়ল, কিন্তু আওয়াজ বেরোলো না। প্রণয় ওদের দুজনকেই স্যালুট করে বলল, জয়রাম জি কি। স্নিগ্ধ দাঁড়িয়েছিল ট্রাউজারের দু পকেটে দুটি হাত ঢুকিয়ে, পা দুটো স্ট্যান্ড অ্যাট ইজের ভঙ্গিতে ছড়িয়ে দিয়ে। পর্ণা শেষ মুহূর্তে কি যেন বলল, মুখ জানলার শিকে ঠেকিয়ে। শোনা গেল না কিছুই। প্রণয় চলে যাওয়া ট্রেনটির দিকে চেয়ে খুব নিচু গলায় বলল স্বগতোক্তির মতো,
দিন গিন গিন করু তেরা ইন্তেজার। পাশে দাঁড়ানো স্নিগ্ধও শুনতে পেল না। ট্রেনটা ক্রমশই দূরে আরও দূরে চলে যেতে লাগলো। তারপর বাঁক নিল আউটার সিগন্যালের কাছে গিয়ে কৃষ্ণচূড়া রঙের দাঙ্গা বাঁধানো বনের মধ্যে। দেখা গেল না আর। হঠাৎই প্ল্যাটফর্মটা বড় ফাঁকা হয়ে গেল। রৌদ্রালোকিত কিন্তু অন্ধকার, মানুষে ভরা কিন্তু খা খা, স্নিগ্ধ রায়চৌধুরীর বুকেরই মতো। শেষ করলাম আজকে অভিলাষের অন্তিম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।